প্রথমত আমি যখন এই যে কিনোট পেপারটা পড়ছিলাম, এখানে আমার মনে হচ্ছে যে ফ্র্যাঙ্ক গিলসের যে থিওরি সেটাকে একটুখানি কি বলবো ঠিকমতো ডিফাইন করা হয় নাই অথবা রিলেট করা যায় নাই। সেটা হচ্ছে যে উনি বলছেন যে একটা রেজিম থেকে আরেকটা রেজিমে শিফট হতে হলে একটা রেজিম ডিস্টেবিলাইজ হয় এবং একটা নিশে রেজিম হয়ে ওঠে। তা এখন আমি মনে করছি না যে এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই কারণে যে আমি যদি দেখি যে আমাদের গ্যাস রেজিমের ফরমেশনটা যেভাবে করে হয়েছে সেটা 1980-র দশকের শেষ দিক থেকে শুরু করে এটা কিন্তু 2000 সন পর্যন্ত এই ফরমেশনটা প্রগ্রেস করেছে এবং সেটার সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান, আমাদের যে ধরনের কন্ট্রাক্ট, আমাদের প্রাইসিং, এগুলো সব কিছু চেঞ্জ হয়েছে এবং আমাদের একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে। তো এখন যখন সোলার চিপ হচ্ছে, আমরা আরেকটা রেজিম ফরমেশনের দিকে দেখছি, কিন্তু এই রেজিমটা আসলে এখন পর্যন্ত সারা পৃথিবীতে খুব কম জায়গাতেই একটা রেজিম হিসেবে উদ্ভব হয়েছে, যে কারণে এখনই আর্লি বলা যে আরেকটা রেজিম ফর্ম হতে যাচ্ছে, সেটা আমার মনে হয় যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে এটাকে ডিসক্রাইব করা যাবে না। বরং আমরা যেটাকে দেখতে পারি যে সেটা হচ্ছে যে এই রেজিমটা ডিস্টেবিলাইজ করার পিছনে কি আছে, মানে এই গ্যাস রেজিম ডিস্টেবিলাইজ করার পিছনে যেমন আমরা দেখি ইউকের গ্যাস রেজিমও কিন্তু একটা ডিস্টেবিলাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে এবং এখন তাদের নির্ভরতা, গ্যাসের উপর নির্ভরতা সেটা কমেছে, একটা সময় ছিল যখন সেটা বেশি ছিল। এনিওয়ে, আমি যে ডিসকাশনে আসতে চাই সেটা হচ্ছে যে এখন আমরা যে পরিস্থিতিতে পড়েছি, এখন আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলএনজির উপরে নির্ভরতা 30% উপরে চলে গেছে, যেটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে একটা বোঝা। এবং এই বোঝাটা জেনেও আবারও এই সরকার 3টা এলএনজি টার্মিনাল নির্মাণের কথা চিন্তা করছে, প্ল্যান করেছে এবং আমরা জেনেছি যে কয়েকটা জায়গায় তারা ভিজিটও করেছে। একটা হচ্ছে মোংলা, একটা হচ্ছে পায়রায়, একটা হচ্ছে হিরন পয়েন্টে। এখন আপনি যদি ভোলার গ্যাসটা দেখেন, সেদিনই গতকালই মতানিম বলেছে যে ওখানে 2 TCF গ্যাস আছে এবং আমরা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 1000 মানে 1.5 TCF হবে। তো এই 2 TCF গ্যাস দিয়ে কিন্তু 2 বছর চলা যায়, পুরো বাংলাদেশের ডিমান্ড মিট করা যায়। এখন আপনি এই 2 বছরের ডিমান্ড বলতে আমরা কি বুঝি, এটা আসলে আস্তে আস্তে এটা উত্তোলন করা হবে। কিন্তু আমি যদি হিসাব করি আমার 4 বছরের এলএনজি আমদানি, কিন্তু আমি আমি যে টাকাটা সাশ্রয় করতে পারি এই 2 TCF এলএনজি দিয়ে, এই ইনফ্যাক্ট 1.5 TCF এলএনজি দিয়ে আমি 4 বছরের এলএনজি আমদানি সাশ্রয় করতে পারি। তাহলে আমরা বাংলাদেশে এই কাজটা কেন করি নাই? সো এটা কি একটা ইন্টেনশনাল ডিস্টেবিলাইজেশন প্রসেস, যেটা এতদিন ধরে বা এলএনজি লবি এইটাকে আসলে ওঠানোর জন্য সেরকম চেষ্টা করে নাই। আপনি যদি দেখেন যে কনকো ফিলিপস কিন্তু এসেছিল 2011 সনে এবং তারা 2014 সনেই মধ্যেই চলে গিয়েছে। এই সময়টাতে তাদের কিন্তু গ্যাস রপ্তানির সুযোগ দেওয়া হয়েছিল। ওই যে অনেকেই বলে যে তখন আহ, তেল গ্যাস কমিটি বলেছিল যে তেল রপ্তানি করার সুযোগ দেওয়া হবে না, সেটা অমান্য করেই কিন্তু আওয়ামী লীগ সরকার দিয়েছিল। কিন্তু তারপরেও তারা চলে গেল। কারণটা কি? তাদের যে বৈশ্বিক প্রাইসের সাথে এটা তারা টাই করতে চেয়েছিল। অর্থাৎ আমরা এখন যদি আহ, রাজি হতাম ওই সময়ে কনকো ফিলিপসের কাছ থেকে কিনতে, তাহলে আমাদেরকে আসলে ওই সময় থেকে এখন পর্যন্ত কি দাম হতো সেটা আপনি ইমাজিন করতে পারেন, একটা বৈশ্বিক দামের সাথে যদি সেটা টাই করা হতো। এখন আমরা দেখি যে নতুন যে এলেন, আমরা যে জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্ট হবে, এই সারা পৃথিবীতে এক ধরনের পরিবর্তন আসছে, সেই জায়গা থেকে যদি দেখি এবং মার্কিন বাণিজ্য চুক্তির থেকে আমাদের মধ্যে দিয়ে আমাদেরকে যে এই ধরনের বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে যে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে আগামী 15 বছর ধরে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের চাপ। কারণ এই এলএনজি আমদানি করতে গেলে আমাদের উপর কিন্তু আমাদের ফিসক্যাল স্ট্রেন আরো বাড়বে এবং আমরা জানি যে এই যে
যেই এলএনজি টার্মিনালগুলো নির্মাণ করার কথা বলা হচ্ছে এগুলোর সাথে এটা কিন্তু সম্পর্কিত। এখন আপনি এই এলএনজি টার্মিনালগুলো যখন বলা হয় যে নির্মাণ করা হবে তখন মনে হয় যে এটার জন্য কোনো টাকা লাগবে না সরকারের। এটার জন্য তো টাকা লাগবে, সেই অর্থটা কোথা থেকে আসবে? অথচ আপনি দেখেন এখানে শুধু কিন্তু টার্মিনাল নির্মাণ করবে না, এখানে কিন্তু পাইপলাইন নির্মাণ করতে হবে সেই হিরন পয়েন্ট সুন্দরবন সংলগ্ন এলাকা। এটা কি সোজা কথা? এগুলো কি মানে বলে দিলেই হলো? আপনাকে এটার খরচ দিতে হবে না? তাহলে তার সাথে আবার যুক্ত হবে এলএনজি আমদানির যে খরচ, এবং এলএনজি আমদানির জন্য যে বাংলাদেশ সরকার চুক্তি করছে গানভরের সাথে, যেটাকে বলা হচ্ছে জি2জি। জি2জি বলা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, কিন্তু করছে গানভরের সাথে। গানভর যেই প্রাইস স্কেজুল দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মার্কার এখানে ব্যবহার করছে। একটা হলো জেকেএম মার্কার আর একটা হচ্ছে হেনরি হাব। জেকেএম মার্কার অনুযায়ী এখন আমাদের এলএনজির দাম আগামী ৩-৪ বছর অনেক বেশি থাকবে, এবং যখন হেনরি হাব মার্কেটের মার্কার ব্যবহার করা হবে ততদিনে ইউএস এলএনজির যে মার্কেট সেখান থেকে যেই দামে কিনতে হবে সেটা আবার বেড়ে যাবে। সেটা কিভাবে বেড়ে যাবে? সেটা হচ্ছে কি গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম রিসেন্টলি একটা রিপোর্ট দিয়েছে, সেখানে তারা উল্লেখ করেছে যে এখন যে সমস্ত প্রকল্প আছে এবং যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলোর চাইতে প্রায় ৪৫% বেশি দাম হবে এলএনজির আগামী নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন করলে, কারণ এখন অনেক রিমোট এরিয়া থেকে উত্তোলন হবে এবং এখানে টেকনোলজি আরও কমপ্লেক্সিটির দিকে যাচ্ছে। এখানে আরও অনেকগুলো সমস্যা আছে যেটার কারণে এলএনজির যে দাম সেটা ভবিষ্যতে আরও বেড়ে যাবে। তাহলে দেখেন আমাদেরকে বাধ্য করছে এখন বেশি দামে কিনতে, আবার পরে এখন কিন্তু ইউএস এলএনজি সস্তা, এখন সেই মার্কারটা ব্যবহার করছে না, ব্যবহার করছে পরে। আপনারা যারা দাম নিয়ে চিন্তিত আপনাদেরকে আমি সেই কথাটা বললাম। আমি সাধারণত মনে করি এখন দামের চিন্তা না, এখন হচ্ছে নীতিগতভাবে আমি কেন একটা দেশের কাছে বাধ্য হয়ে থাকবো এই ধরনের সিদ্ধান্ত নিতে। এই বাধ্যবাধকতা আমাদেরকে আরও পিছিয়ে নিবে। এটা হচ্ছে কি একটা জিওপলিটিক্যাল ডাইমেনশন। আমি মনে করি যে বাণিজ্য চুক্তি বাতিল করা এই জন্য খুবই জরুরি, কিন্তু সরকার এই বাণিজ্য চুক্তি বাতিল না করেই, র্যাটিফাই না করেই তারা হচ্ছে এখন এই চুক্তিগুলোকে নানানভাবে মেনে নিচ্ছে এবং বাস্তবায়নের দিকে যাচ্ছে, অর্থাৎ সব ঘটনা ঘটে যাচ্ছে। এখন আসি আমি ভোলার গ্যাসের ক্ষেত্রে। ভোলার গ্যাস তো অনেক দিন আগে আবিষ্কার হয়েছে, এবং আজকে সকালবেলায় আমরা প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম যে ভোলা ছাড়াও আমাদের যেই এক্সিস্টিং গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেইগুলোর আশেপাশেই ঠিকমতো ড্রিল করা হয় নাই, এবং যেই টেকনোলজিক্যাল ট্রেন্ড দেখা আমাদের যে ভূতাত্ত্বিক কাঠামো সেই অনুযায়ী আমাদের এক্সিস্টিং গ্যাসের আশেপাশে অনেকগুলো কাঠামো আছে, সেগুলোতে ড্রিল করলে আরও নাকি 10 টিসিএফ পাওয়া সম্ভব, যেটা ড্রিল না করলে বোঝা যাবে না। কিন্তু এতদিন সরকার ড্রিল করে নাই, এখন কিন্তু সেই ড্রিলটা করতে পারে, এবং যত ড্রিল করবে তত কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের আর কি কি রিসোর্সেস আছে। কাজে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি বলছি, ফিরে যাচ্ছি যে এই যে আমার গ্যাস রেজিমকে ডিস্টেবিলাইজ করা হলো এতদিন ধরে, যে আমার গ্যাস নাই, গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এই কথাটা কি আমরা সঠিকভাবে জানি? কারণ বাংলাদেশে এখন পর্যন্ত 3টা কূপ খনন করলে একটাতে পাওয়া গেছে, যেটা সারা বিশ্বে স্ট্যান্ডার্ড হলো গিয়ে 8টা খনন করলে একটা পাওয়া যায়। বাংলাদেশের মতো ভূতাত্ত্বিক কাঠামো যেখানে আছে, আমাদের এমনকি ত্রিপুরায় যেটা দেখা যাচ্ছে সেখানেও গ্যাস পাওয়া যাচ্ছে। আমাদের সমুদ্রবক্ষ যেটা মিয়ানমারের পাশে, সেটার কাঠামো বাংলাদেশের কাঠামো সিমিলার। তাহলে আমরা এতদিন ধরে বসে আছি এই গ্যাস ক্ষেত্রগুলো উত্তোলন না করে, আমরা এখন চিন্তা বলছি যে আমাদের এলএনজি চুক্তি করতে হবে। এলএনজি আমাদের যে গ্যাস আমদানি করার যে বাধ্যবাধকতা তৈরি হবে, আমি কি আর সেখানে বিনিয়োগ করতে পারবো? আমার তো একটা রিসোর্স চলে যাবে, একটা বড় রিসোর্স ওই বিনিয়োগে চলে যাবে। তাহলে এগুলো কি আমাদের ভাবতে হবে না? এবং এই মুহূর্তেই সেটা ভাবতে হবে। চুক্তি হয়ে যাবার পরে সেটা ভাবলে তো আমাদের হবে না। আপনারা আরো বিষয় লক্ষ্য করেন যে এই যে ইআরএল এর ক্যাপাসিটি এক্সপ্যানশনের কথা শেখ হাসিনা সরকার ডিলে করেছে, এবং সেখানে দীর্ঘদিন ধরে ডিলে করে করে এখন এই সরকার এসেও সেটা ডিলে করছে। তারা যদি এই এক্সপ্যানশনটা করতো, ইআরএল এর ক্যাপাসিটি এক্সপ্যানশন করতে, এখান থেকে আমরা কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি কোটি ডলার সাশ্রয় করতে পারতাম। সেটা না করে ক্রুড অয়েল আমদানি করে যদি আমি রিফাইন করে দেশের মানুষের কাছে বিক্রি করতে পারতাম, আমার ডলার সাশ্রয় হতো, দেশের মানুষ কম দামে তেল পেত। সেটা না করে পরিশোধিত তেলের বাজারের জন্য তারা বসুন্ধরা গ্রুপের কাছে যাচ্ছে, টিকে গ্রুপের কথা বলছে। যখন বসুন্ধরা গ্রুপের প্রশ্ন আসলো তখন সবাই বাধা দিল,
তারপর সরকার যখন বলল যে না এখানে আরো 3টা 4টা গ্রুপকে দেওয়া হবে, তখন মনে হচ্ছে যেন আর কোনো সমস্যা নাই। সমস্যা নাই কেন? মানে কিভাবে সমস্যা থাকবে না? যত বেশি এখানে আপনারা বলছেন কম্পিটিশনের দোহাই দিচ্ছেন। আসলে কম্পিটিশন দিয়ে আমাদের দেশে কি এখন পর্যন্ত বেসরকারিকরণ করে আপনারা কি বিদ্যুতের দাম কমেছে দেখেছেন? বা কোনো কিছুর দাম কমেছে আজ পর্যন্ত? তাহলে এই কম্পিটিশনের কথা এখন বলছেন কেন? এখানে আরেকটা পয়েন্ট এখানে আছে যে এই টিকে গ্রুপ যাদের কথা বলা হচ্ছে পরিশোধিত তেল আমদানি তাদেরকে দেয়া হতে পারে, এই টিকে গ্রুপ কিন্তু কিছুদিন আগে যে এই যুদ্ধ শুরু হওয়ার পরে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে, হোমস প্রণালী বন্ধ হওয়ার পরে এই টিকে গ্রুপ কিন্তু তার রিফাইনারিতে তেল উপচে পড়ছিল। তারা কিন্তু তেল সরবরাহ করে নাই। যেই দামটা বেড়ে গেল সমস্ত কিছু সরবরাহ স্মুথ হয়ে গেল। আমরা কি এগুলো ভুলে যাব? তখন সরকার নিজেও বিপিসির তেল বিক্রি করেনি, সরবরাহ করেনি ঠিক মতো। দোহাই দিয়েছে যে হরমুজ থেকে তেল আসবে, অথচ আমাদের দেশেই কিন্তু তেল প্রস্তুত হয়। অকটেন পেট্রোল এগুলো আমাদের দেশেই কিন্তু প্রক্রিয়াজাত করা হয়। কাজে এখানে কিন্তু কোনো রকমের সংকট ছিল না। মন্ত্রী কিন্তু নিজেই বলেছেন। কাজেই আপনারা দেখেন যে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দিলে যে সমস্যার সমাধান হয় না, এটা আমরা এলপিজি দিয়ে দেখেছি, এটা আমরা নিরসন সংকট দিয়ে দেখেছি। এখানে বসুন্ধরা বিষয় না, এখানে বসুন্ধরার সাথে অন্যান্য গ্রুপও বিষয়। এবং কোনো বেসরকারি গ্রুপকে আসলে এই ধরনের পরিশোধিত তেল দিয়ে দেওয়া মানে হচ্ছে বাজার হাতছাড়া করে ফেলা এবং আমাদের নিজস্ব বাজারের উপর আমাদের সরকারের নিয়ন্ত্রণ না থাকা। এবং এটার কারণে যে কি পরিমাণ ইনফ্লেশন হতে পারে এবং জনগণের ভোগান্তি হতে পারে সেটা আমরা জানি। লাস্ট আসি, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন প্রাইভেটাইজ করার কথা সরকার বলেছে। এই যে একটু আগে আমাদের ব্যারিস্টার তানিম বললেন যে ডিসপিউট সেটেলমেন্টে আমরা কত লো। তাহলে দেখেন এই যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? একটা বলছে সিস্টেম লস, আর একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ইললিগাল কানেকশন। এখন এই যে ইললিগাল কানেকশনের কথা বললেই সরকার কিন্তু বলে যে এখানে অবৈধ কানেকশন, এখানে অটো রিক্সাগুলো অবৈধ কানেকশন নিয়ে চলে। মনে হচ্ছে যেন 4000 মেগাওয়াটের জন্য কোনো রিক্সাওয়ালাই কোনো পয়সা দেয় না, মনে হয় যেন সব ইলেকট্রিসিটি ওরাই খেয়ে ফেলছে। হ্যাঁ, এটা তো খুবই ভয়ঙ্কর একটা শ্রেণী বিদ্বেষী কথা। এইরকম একটা জায়গা থেকে যখন আমি দেখব তখন আমি দেশের মানুষকে অসম্মান করছি প্রথমত। এটা গেল একটা। আরেকটা হচ্ছে গিয়ে এই যে প্রাইভেটাইজেশন করবে, এখানে ডিসপুট সেটেলমেন্ট গুলো কিভাবে করবে? কোথায় ডিসপুট? ওরা তো প্রাইভেট সেক্টরের কাছে দিলে সে তো জাস্ট লাইন কেটে দিবে, লাইন কেটে দিবে, বিল কালেক্ট করতে পারবে না, তখন সাফার করবে কি? পুরো ইকোনমি সাফার করবে। এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এমনিতেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি নাই, আমাদের পুরো ইকোনমি চলছে হচ্ছে ইনফর্মাল সেক্টরের উপরে। এই সরকার এসে একটা বিনিয়োগের জন্য একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের কথা বলছে, অথচ এই বেসরকারীকরণের যে এক্সাম্পল এর আগে সেট হয়ে আছে, যেগুলো বেসরকারীকরণের নামে জমিগুলো দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে দেখা গেছে যে মানে 20% কি মানে 20%ও ঠিক মতো বিনিয়োগ হয় নাই। বেশিরভাগ প্রতিষ্ঠান জমি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঋণ নিয়ে এই লোনগুলো করে রেখেছে এবং সেগুলোর কোনো প্রোডাক্টিভ পারপাসে ইউজ হয় নাই। এখন আবার বিভিন্ন গোষ্ঠী আসছে এগুলোকে বেসরকারীকরণের নামে এই জনগণের যে সম্পত্তি সেটাকে নানানভাবে কম দামে কিনে নিয়ে তারপরে আবার লোনের বোঝা বাড়ানোর। আমার দেশে বিদ্যুৎ নাই, সেইখানে এই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মানে করে বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে দিয়ে আমি আসলে কি ইকোনমির এখানে উন্নতি করব? কাজে এই সমস্ত ঘটনাগুলো সব আমাদেরকে দেখতে হবে। আমরা মানে ইলেকট্রিসিটির যে বিতরণ ব্যবস্থা এটা যদি প্রাইভেটাইজেশন করা হয়, এটা আমাদের জনগণের জন্য ভোগান্তি হবে, কর্মসংস্থান তো তৈরি হবেই না, এটা উল্টো আরো আমাদের ইকোনমিকে পিছিয়ে নেবে। কাজে এগুলো বিষয় আমাকে ভাবতে হবে। এবং লাস্টলি ফুলবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমি বলতে চাই, ফুলবাড়ি পাওয়ার প্ল্যান্ট নিয়ে অনেকেই আপনারা পরিবেশগত দিকগুলো বিবেচনা করেন না, জনগণের যে উপর যে অভিঘাত সেটা আপনারা দেখেন না অনেকেই। আপনাদেরকে জানাই যে যেই জনসংখ্যা ফুলবাড়িতে আগে 1 লাখ ছিল সেটা এখন 1,76,000 হয়েছে। ব্যবসা বাণিজ্য বেড়েছে, দোকানপাট বেড়েছে, নানান ধরনের প্রতিষ্ঠান হয়েছে, ইনফর্মাল ইকোনমিক গ্রোথ হয়েছে, এটা আরো বড় আকার ধারণ করেছে। তারা শুধু তাই না, বড় পুকুরিয়ার কোল মাইনিং এ কি হয়েছে, তার কিভাবে পরিবেশের ক্ষতি হয়েছে, ওখানে জনজীবন কিভাবে বিপর্যস্ত হয়েছে তারা চোখের সামনে দেখেছে। ওই জনগণ কোনোভাবেই এই ফুলবাড়ির অধিকার ছাড়বে না। এইটা নাম্বার 1। আপনি যতই বলেন না কেন যে এইখানে বিদ্যুৎ তাহলে কোথা থেকে আসবে, উন্নয়ন কিভাবে হবে, আপনাকে অন্য পথ দেখতে হবে। কোনোভাবেই ফুলবাড়িতে বিদ্যুৎ কয়লা
তোলা যাবে না উন্মুক্ত তো পদ্ধতিতে তো নাই, কারণ এটা যে ব্যাপক মরুকরণ হবে সেটা দায়ভার এই সরকারের উপর এসে পড়বে, এবং এই দায়ভার আমরা জানি যে কেউ নিবে না, এবং সেজন্য আমরা এখন থেকেই বলছি যে এই ধরনের প্রকল্প বন্ধ করতে হবে। এই সরকার কতগুলো জনবিরোধী, জনস্বার্থ বিরোধী কিছু সিদ্ধান্ত নিচ্ছে, পরিকল্পনা করছে, যেগুলো আমরা এতদিন ধরে দেখে এসেছি যে এগুলো ভুল ছিল। আমাদের যে রেন্টাল, কুইক রেন্টাল, এই বেসরকারীকরণ করার ফলে কি হয়েছে সেটা আমরা এখন দেখছি, এবং এই সরকার এসে আপনার মুশতাক খান নিজেই কিন্তু সেই কমিটিতে ছিলেন, ওনারা হিসাব করে দেখিয়েছেন যে ৬,৭০০ মেগাওয়াটের এক্সট্রা ক্যাপাসিটি আছে যদি আমি 10% মার্জিন এবং 10% মেনটেন্যান্স ধরে নেই। তারপরে সেই ৬,৭০০ মেগাওয়াট তো বন্ধ করেইনি, এখন বিপদের সময় প্রশ্ন উঠেছে তাহলে এই ৬,৭০০ মেগাওয়াট ক্যাপাসিটির যে তেল বিদ্যুৎ কেন্দ্র সেটা দিয়ে কেন চালানো যাচ্ছে না? আমার কেন ৪,০০০ মেগাওয়াটের এখন বিদ্যুৎ বলছে যে এটা, তাহলে কি মনে প্রশ্ন জাগে না যে এই সংকটটা ইচ্ছাকৃতভাবে তৈরি, এবং এই সংকটটাকে কাজে লাগিয়ে কতগুলো প্রকল্পকে এখানে পাশ করিয়ে নেওয়াটাই আসলে উদ্দেশ্য? কারণ সেটাই আমি দেখছি যে এলএনজির ক্ষেত্রে পরিশোধিত তেল বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত, ইলেকট্রিসিটি প্রাইভেটাইজেশন, এগুলো সমস্ত কিছু আমাদের দেশকে আবার ডোবাবে। কাজে এইগুলো বিরোধী দলকে যেমন এইসব বিষয়ে সোচ্চার হতে হবে, তেমন আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, যারা জ্বালানি নিয়ে কাজ করি, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। এরকম ছোট মানে কথা বললে হবে না, আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে অবশ্যই যেতে হবে, এবং নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার যেই অভিজ্ঞতা সারা পৃথিবীতে হয়েছে সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকার প্রণোদনা দিয়েছে। সরকার প্রণোদনা না দিলে এগুলো ঘটে না, কোনো কিছু অটোমেটিক হয় না। আপনারা শুধু দেখেন যে পাকিস্তানে প্রাইস বেড়ে গিয়েছে সেই জন্য মানুষজন সোলার করেছেন না, এখানে সোলারের প্রণোদনা ছিল। ভিয়েতনামে যেভাবে হয়েছে, ভিয়েতনাম ইচ্ছাকৃতভাবে তারা একটা এক্সপেরিমেন্ট করেছিল, টাইম বাউন্ডেড ফিড ইন ট্যারিফ অফার করেছিল। সেটা তারা ভাবছিল যে মাত্র হয়তো ৫ মেগাওয়াট হবে, দেখা গেল যে ১১,০০০ মেগাওয়াট ক্রস করে গেছে এক বছরে। কাজে এক বছরে যে এত মেগাওয়াট স্থাপন করা যায় সেটার মানে এক্সাম্পল অলরেডি সারা পৃথিবীতে সেট করা হয়ে গেছে। এখন সহজেই খুবই সহজে নবায়নযোগ্য জ্বালানি ইনস্টল করা যায়। কাজে এই দিকে আমাদের দ্রুত যেতে হবে। কিন্তু আমরা সেদিনও দেখলাম যে বাজেটে সরকার বলেছে সে শূন্য শুল্ক, আবার দেখা গেল যে যারা বন্দর থেকে সরঞ্জাম সারিয়ে আনতে যাচ্ছে সেখানে ১৭%। কাজে এটা নিয়ে আবার এনবিআর একটা ক্লিয়ারেন্স দিল যে না ১%। মানে এইগুলো চারিদিকে নানান ধরনের মানে গুজব ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, এইগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরকারের আসলে ইন্টেনশন নাই। কাজে রেজিম ডিস্টেবিলাইজেশন যে হচ্ছে, আর আমি যে এখানে নিশে দেখতে পাচ্ছি, আমি তো নিশে দেখতে পাচ্ছি না সরকারের দিক থেকে কোনো ইচ্ছা আছে এখানে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর। কারণ এই 10% যে, আমি তো মনে করি আরো বেশি নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো সম্ভব। কারণ সেই দিনই আপনারা দেখেছেন যে আরএমজি সেক্টরের যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেক কমিটমেন্ট দিয়েছে। তারপরে মার্চেন্ট পাওয়ারের আজকে গণশুনানি হচ্ছে যে ওটার প্রাইসিং কত হবে। কাজে এইগুলো অনেকগুলো বিষয় আছে, পলিসি ডিজাইনের বিষয় আছে, যেগুলো আমরা যদি ঠিক মতো করতে পারি এবং পরিকল্পনা মাফিক আগাতে পারি এবং মানুষকে আসলে প্রপার জায়গায় এই লজিক্যালি এই জায়গাগুলোতে আগানো যায়, তাহলে এটা সম্ভব। যদি আমি লুটেরা গোষ্ঠীর বেনিফিটের কথা ভাবি তাহলে আমার পলিসি হবে একরকম, আর আমি যদি জনস্বার্থের কথা ভাবি তাহলে আমার পলিসি হবে অন্যরকম। আমি এখন পর্যন্ত এখানে কোনো নতুন সেটেলমেন্ট কিচ্ছু হয় নাই, আগের নিয়মে সব চলছে। সেই আগের নিয়ম এখন যে পুরো অর্থনৈতিক নীতি, জ্বালানি নীতি, প্রত্যেকটা জিনিসই বলে দিচ্ছে যে এই সরকার আসলে আগের নিয়মেই আগের পথেই হাঁটছে। এখানে কোনো সেটেলমেন্ট বলে কিছু হয় নাই, না ইকোনমিক না পলিটিক্যাল, এখানে জাস্ট একই দিকে প্রোগ্রেস হচ্ছে। আমরা যদি এখন না থামাই, আপনারা মনে করে দেখেন যে আওয়ামী লীগের সময়ে প্রথম দিককার ঘটনা, মানুষ আশাবাদী ছিল এবং আশাবাদী থেকে চুপচাপ ছিল যে না দেখি না সরকার কি করে, একটু আশাবাদী হই, এই করতে করতে তারা কিন্তু পুরো ফ্যাসিবাদের ভিত্তি ওখানে রচনা করে ফেলেছিল। কাজে এখন যদি আপনারা সুশীল সমাজেরা যারা এখানে আছেন তারা যদি চুপ করে থাকেন তাহলে এইটা কিন্তু আরেকটা ফ্যাসিবাদী শক্তির একটা বীজ বপন করা হয়ে গেলে তখন আপনারা কথা বললে কোনো কিছু রিভার্স করতে পারবেন না। কাজে আমি বলবো যে আশা করব যে আপনারা এগুলো নিয়ে কথা বলবেন। ধন্যবাদ।